ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন, লাভবান হয়েছেন? এইটা পবিত্র রমজান মাস, আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে, ব্যাপারটা কি আসলে এরকম? এটা দর্শকরা বলছেন, এটা আমার কথা না, এটা আপনার প্রেরোগেটিভ। না না, আমি বললেই মানতে হবে এমন ইস্যু না। ইস্যুটা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন? হ্যাঁ, তারা নিজেদের টাকা এসেছেন, স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে। যখন হচ্ছে কেউ রাজনীতি আসে তখন হচ্ছে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয়। ওকে, কেন্দ্রীয়ভাবে কি আপনারা কোনো ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন, লাভবান হয়েছেন কেন্দ্রীয়ভাবে? কেন্দ্রীয়ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের কেন্দ্রীয়ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই। আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা, স্টেজ করার যে ভাড়াটা, সেখানে এখনো অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে। আমরা সেই টাকাটা দিবেন তো? না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা? না না, অবশ্যই দিব, কারণ ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এবং হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না, আমি সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে জনাব হান্নান মাসুদ, আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাসও হয়েছে। আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও? হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি হচ্ছে ফার্স্ট বাস রিকুইজিশনের কথা এসেছে। শুধু ফিরোজপুর থেকে, আর কোথাও থেকে বাস রিকুইজিশন করা হয়েছে? আমরা ওটাই আমরা দেখলাম, ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি। আমরা এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য? না না, নাহিদ সাহেব তো বলেন নাই, এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য, এবং হচ্ছে উনি বাস রিকুইজিশন দিয়েছেন, কিন্তু এখানে তেল খরচ বা সেন্ট্রাল আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা মাহফুজ সাহেব যারা উপদেষ্টা আছেন তারা ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র, তো ওনারা যদি এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধুমাত্র ফিরোজপুরের জন্য বলতেন না, সারা দেশ থেকে বলা হতো। একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি, আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে টদেও ছিল না, ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আর কি। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম, তারপরে জনাব আব্দুল হান্নান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95% চাঁদার কথা এটা বলেছেন। আমরা এই ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। জি ধন্যবাদ। প্রথমত বলি, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে। তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আমার ভূমিকা রাখার সুযোগ হয়েছে। শুধুমাত্র আগস্টে, জুলাই না, আগস্টের 1 তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের, বিশেষ করে আগস্টের 1, 2, 3 এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে। নিজ করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই, আপামর ছাত্র জনতা সবাই। এই প্রসঙ্গবাদ এছাড়া এই আমার 1 বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি। কারণ হলো আমি এটাও বলি আপনাকে, এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটিও আমি সন্দিহান। কারণ কি, আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন এটার ব্যয় বহন করা অনেক কঠিন। আওয়ামী লীগ আমলে এটা করেন নাই, কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই। আওয়ামী লীগ একটা দুষ্ট সরকার ছিল। জি খালিদ ভাই, আপনার মনে থাকার কথা 28 অক্টোবর 2023 সাল বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী নয়াপল্টনে। ওটা নিয়ে আসা যায়, এটা আপনি ইচ্ছা করলে পারি। আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের পরে 7 মাস অতিবাহিত করেছি, আমরা কখনো সেই ধরনের প্রোগ্রাম করতে পারিনি। কারণ এখানে আসলে হান্নান মাসুদ তিনি যা বললেন ঠিক আছে, তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না। কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক, এবং সাবেক ছাত্র দলের, শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেট আপ রয়েছে আমাদের কারো চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্র দলের সভাপতি, তার পারিবারিক ইনকাম নেই, সে বলার সাথে সাথে দিয়ে দিবে। কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম, আমরা আর কোনো জেলাতে এটা শুনি নাই। না, এটা আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, একটা শহীদ মিনার, মানিক মিয়া বিরুদ্ধে। তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, এটি কখনো
বিশ্বাসযোগ্য নয়। না, কিন্তু আমার কাছে একটু বিশ্বাসযোগ্য, কারণ হচ্ছে জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন। তারা এত বড় 6 মাসে কম সময় হয়েছে, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। না, অবশ্যই আমি আমার প্রশ্নটা সেদিকে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় আমাদের নেতা কমিটি রয়েছে, প্রতিটা জায়গায় কমিটি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেল। তো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম। দ্বিতীয়ত আসেন, আমি হান্নান মাসুদের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট, আমি সবিনয়ে বলছি, আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা 1-2 জনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের, শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে, প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের। সেটি কি? বিএনপি চাঁদাবাজি। তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো, আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট আমার এলাকায় না হান্নান মাসুদ আপনি কথা বলেন না প্লিজ, প্লিজ আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দিই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। বলছি জি। তো খালিদ ভাই, আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। তো আমার মনে হয় 1-2 জনকে নিয়োগ দেওয়া হয়, যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা। একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত্ত করার জন্য, হ্যাঁ, রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, তিনি কোন খুব থেকে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনীতিকভাবে সচেতন তারা সবাই বুঝে, সবাই জানে। তো আমি 1-2 জনের বক্তব্য দিকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটাকে আমার দেখেন। একটু আগে আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যায়, পত্রপত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল, এই যে আমার ছাত্র দলের দপ্তরে গিয়ে দেখবেন 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদদারে 3 বহিষ্কার করেছি। কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া? আমি সেজন্য বলছি ভাই। তো তারপরে আসলে একটা দেখলাম যে বিএনপির পিয়ন পরিচয় দিয়ে, পার্টি অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না, বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই, বাট আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না, নিবৃত্ত করা যায়। আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি, এবং আমি একজন সচেতন রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, বিএনপির পক্ষ নিয়ে না। বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না, গ্রাম পর্যায়ের মধ্যে অপরাধ কতটুকু করা যায়। এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ, সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে তারা যে ধরনের, আমার মনে হয় আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিতটি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আগে আপনি কি শেষ করেছেন জনাব রাকিব? আরেকটু ভাই, আচ্ছা, তাহলে যদি আপনি 1 মিনিটে শেষ করেন। না, আমি সরি, আমি খেয়াল করি। এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি, আমি খালিদ ভাই, আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টকশোতে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম, ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি করি, আমি আমার পদ থেকে অব্যাহতি নেব, আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই, আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে। না, কিন্তু এমন কি হতে পারে যে আপনি আসলে দুর্নীতি করতেছেন না, কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা করতেছেন? এটা কি হইতে পারে? না, এটা কি হইতে পারে কিনা, এই কথা আপনার আসতেছে কিনা যে ধরেন ছাত্র দলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি করে না আর বাকিরা করে? না, আমি না,
আমি বলছি খালিদ ভাই, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, তাহলে আমরা তো দীর্ঘদিন সংগঠন করি, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে তৃণমূলে তার প্রভাব পড়ে। আপনি শেখ হাসিনা ডিক্টেটর ছিল, সেহেতু কি হয়েছে, একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সবাই। সরি রাকিব, আমি একটু বোঝার জন্য, আমি এখনই হান্নান মাসুদের কাছে যাবো আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না, বিচ্ছিন্ন দুই একটা করছে। আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে হয়তোবা দরস্তার বাইরে রয়েছে, আমি বিশ্বাস করি। কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, যারা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্পোরেশন। জনাব রাকিব, আপনাকে একটু থামাচ্ছি কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান মাসুদকে শুনতে হবে। জনাব হান্নান মাসুদ, আসলে কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু আপনার মতামত শুনতে চাই, কারণ আসলেই আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন, থানায় যান, ডিসি অফিসে যান, পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন, জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব হান্নান মাসুদ, করছেন কিনা এগুলা? না, আসলে প্রশ্নগুলো তো করা যায়। ভাই বললো যে সাদাবাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও, এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে। আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে নিঝুম দ্বীপের মতো একটি জায়গায়, সেখানে বালি পর্যটন থেকে ওখান থেকে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে, মাছের হাড় ভাড়া দেওয়া হচ্ছে। 30 বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে, তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হাড়ে 30 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হচ্ছে, সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। এমন ঘাট কেন্দ্রিক আমার এলাকায় আমার মনে হয় যে জনাব মাসুদ আপনি একটু ওই প্রশ্নটার মধ্যে একটু আসেন, মানে সচিবালয়ে যাচ্ছেন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমি সেটার উত্তরও দিব, দুইটার উত্তরও দিব। আমি মানে এই বিষয়টা বলছি, মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে পারি যে ওখানে সংঘাত হচ্ছে আছে, কিন্তু সেই জায়গায় থামতেছে না। সারা দেশে কি অবস্থা আপনি বুঝলেন। মহিলারা, একজন মহিলাকে আমি দেখলাম যে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন, মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে। এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে, সারা দেশে হচ্ছে। কিছু মিডিয়াতে আসে, কিছু আসে না, এবং এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ওনারা তো সাসপেন্ড করেন, ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয়, জেলা থেকে সাপোর্ট দেওয়া হয়, আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। এদেরকে কখনো কেউ এদের কিঞ্চিও ধরতে পারে না। আমার এলাকায় না হলো 8-9 জনকে সাসপেন্ড করা হয়েছে, একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না, কারণ পুলিশকে মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস পুলিশের নাই। আচ্ছা, এখন আমাদের বিরুদ্ধে এরকম স্পেসিফিক অভিযোগ থাকলে অবশ্যই নিবে, আমি জানি না যে কোথায়। না আপনাদের বিরুদ্ধে না। আর পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে, হ্যাঁ সচিবালয়ে আমি আজকেও গিয়েছি। সচিবালয়ে আমি আজকে গিয়েছি 4th-বারের মতো মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে, গত 7 মাসের মধ্যে 4th-বারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি, আমার এলাকায় ফেরি 3 জায়গায় জন্য একই সিটিতে না, আমাদের এতটাই পাওয়ার, একটা সিটিতে 3 জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। সন্দ্বীপের এটা হাতিয়া আর ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই আপনার ইয়ার কাজ শুরু হয়ে গেছে, আপনার ঘাটের কাজ শুরু হয়েছে। আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না, যে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ের। তা আমি বলে আসছি যে যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালাবাটে নিয়ে এসেছি বেলায় সামনে বসে যাবো, যাতে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি। এত 10 কোটি টাকার অর্থ বরাদ্দ আমি এখন এটা যদি সমস্যা হয়, আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি, একটা অভিযোগ দেখা যে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি। পাশাপাশি মংলা বন্দর বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, 2 বন্দরে শ্রমিকদের ধরো আমাদের তো আমি এখন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার আন্ডারে যুব উইং, শ্রমিক উইং, এই জাতীয় যতগুলো উইং হবে, ফ্যাশাজীবী উইং, সবগুলো এই জায়গা থেকে হবে আর কি। তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব। আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক করেছে, রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে, সেখানেও আমি উপদেষ্টা। কিন্তু ভাইরাল করা হয়েছে মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা আর চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের উপদেষ্টা। যতগুলো শ্রমিক কমিটি হয়েছে প্রত্যেকটা আমি উপদেষ্টা হিসেবে আছি, কারণ এটা আমাদের দলীয় একটা সংগঠন, মানে সহযোগী কি বলে। কিন্তু জনাব হান্নান মাসুদ, আমি আসলে বারবার এই প্রশ্ন করতে আমি আসলে আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই। আর মজার বিষয় বলার আগে একটু কম মজার বিষয় একটু
বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম। চট্টগ্রাম বন্দরের কোনো অফিসে কখনো কোনো একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হয়নি। উল্টো এই কমিটি করার পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে এটার আইনি জবাব দিতে হবে। তো হচ্ছে চেয়ারম্যানের সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে যে হচ্ছে মনে হয় যেন চট্টগ্রাম বন্দর আর হচ্ছে মংলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি এবং আসলে করেন না তো যারা আসলে করেন না তো না, কিভাবে করবো আপনি বলেন? মানে হচ্ছে আমি তো সেটা জানি না, আমি তো সেটা জানি না। আমি যদি মানে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক আছে, আমি যদি 1000 জন দিয়ে একটা কমিটি দিয়ে যদি আমি সেই কমিটির উপদেষ্টা হই, তাহলে সারা দেশের রিক্সা শ্রমিকদেরকে আমি কন্ট্রোল করি, সারা দেশের রাস্তাঘাট আমি কন্ট্রোল করা শুরু করি। জানা আদনান মাসুদ, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব। আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয়। সারা বাংলাদেশ থেকে এরকম এই ব্যাপারটা আসে। আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না, আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা, এগুলি আপনারা করেন কিনা। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোন ধরনের অভিযোগ আমি শুনি নাই বা হচ্ছে এটা জানি না। আমি তো দেখতেছি আমি নিজে একজন মানে হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব মানে ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সচিবকে মামলা দিতে বলছে, মামলা সেরকম কোনো কিছু আপনার সচিব দেয় নাই। সেই সচিবকে সরানোর জন্য আমি কয়েকবার যাচ্ছি, ওনাকে সরিয়ে আপনারা তদন্ত করেন। সেই সচিবকে আজ পর্যন্ত আজকে প্রায় 15 দিন হয়েছে, আজ পর্যন্ত সরানো যায় নাই। আমি নিজে একজন ইউনিয়ন পরিষদ সচিবকে সরাইতে পারতেছি না। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে তাহলে জনাব আদনান মাসুদ, আমি আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আরেকটু খোলা রাখেন, কারণ আপনি চাইলে এই ব্যাপারগুলি, যেহেতু আমি আগেও বলছি, আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না, তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন। মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না। যাই হোক, আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান, হ্যাঁ আমি জেলাটার লোকেশন একটু বলি, এটা উত্তরাঞ্চলের একটা জেলা, আপনি খোঁজ নিলেই জানবেন।